Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কে ডিসকাস করব। ক্লিনিক্যাল ট্রায়াল যেটা ফার্মাকোলজি থেকে শুরু করে ফার্মাসিতে একটা ইম্পর্টেন্ট টপিক, যেখানে আমরা নিউ ড্রাগ সম্পর্কে আলোচনা করি। নিউ ড্রাগ কীভাবে ডেভেলপ হয়েছে, সেই নিউ ড্রাগ ডেভেলপ হওয়ার থেকে শুরু করে সেই ড্রাগের মার্কেট আসা অবধি যে সমস্ত ফেজ এর মধ্য দিয়ে ওই ড্রাগটা যায়, কেন যায়, কারণ ড্রাগটাকে দেখে নেওয়া হয় ড্রাগটা কতটা সেফ, কতটা তার এফেক্টিভনেস, কতটা তার টলারেবিলিটি, কেমন ডোজ হতে পারে, তার ফার্মাকোকাইনেটিক্স প্যারামিটার কী হতে পারে। এই সমস্ত যে একটা ড্রাগের মধ্যে ব্যাপার, এই সমস্ত জিনিসগুলোকে আমরা এই ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে জানতে পারি। তো ক্লিনিক্যাল ট্রায়াল আর কিছুই নয়, পুরো একটা ড্রাগ ডেভেলপ হওয়া থেকে ড্রাগটা মার্কেটে আসা অবধি তার কিছু ফেজ থাকে, সেই ফেজগুলোকে বলা হয় একসাথে ক্লিনিক্যাল ট্রায়াল। এই ক্লিনিক্যাল ট্রায়ালের মেনলি আমরা এই ফেজ দেখতে পাচ্ছি, যেখানে ফেজ যেখানে ফেজ 1, 2, 3, 4 চারটে ফেজ থাকে, কিন্তু আরও ফেজ থাকে একটা জিরো ফেজ, যেটাকে বলা হয়। আমরা ডিটেলসে সমস্ত কিছু ডিসকাস করব। চলো দেখা যাক যে ক্লিনিক্যাল ট্রায়াল তাহলে কি। ক্লিনিক্যাল ট্রায়াল আর রিসার্চ স্টাডিজ উইথ হিউম্যান ভলেন্টিয়ার্স টু টেস্ট নিউ মেডিকেল ট্রিটমেন্ট ডিভাইস behavioral interventions to determine if they are safe and effective for wide use. কোনো ড্রাগ, কোনো মেডিকেল ডিভাইস তারা কতটা সেফ, তার এফেক্টিভনেস কত, সেইটাকে ডিটারমাইন করার জন্যে আমরা পারফর্ম করে থাকি ক্লিনিক্যাল ট্রায়াল, যেটা একটা রিসার্চ স্টাডি, বিভিন্ন ল্যাবে পারফর্ম করা হয় এবং সেটা একটা ওয়াইড ইউজ জন্য। কিন্তু প্রথম যখন আমরা ফেজগুলো পড়বো দেখতে পাবো যে প্রথম আস্তে আস্তে কম থেকে বেশি করে ভলেন্টিয়ারকে সেখানে নেওয়া হয়। ঠিক আছে, এটা হিউজ ভলেন্টিয়ারকে আমরা নিয়ে থাকি। দেয়ার ক্লিনিক্যাল ফাইনাল স্টেপ আফটার ল্যাবরেটরি অ্যানিমাল রিসার্চ ইনভলভ ডিস্ট্রিক্ট phase 1, 2, 3, 4 where safety, dose, effectiveness, long-term effect are assessed in progressive large group of people. ল্যাবরেটরি পারফর্ম করা হয় এবং আলটিমেটলি অ্যানিম্যালে রিসার্চ করা হয়, কিন্তু আলটিমেটলি যে 4 নম্বর স্টেপে আসার পর সেটা লার্জ গ্রুপ পপুলেশনে উপর স্টাডি করা হয়। ঠিক আছে, যেখানে বিভিন্ন রকম ভলেন্টিয়ার পার্টিসিপেট করে এবং এই যে ভলেন্টিয়াররা পার্টিসিপেট করে এই ক্লিনিক্যাল ট্রায়ালে, সেই ভলেন্টিয়ারগুলোকে হেলদি রাখার জন্যে যেই ল্যাবে এদের টেস্ট হচ্ছে, সেই ল্যাবে এদের প্রপার টাইম মতো ফুড প্রোভাইড করা, টাইম মতো টিফিন প্রোভাইড করা, মানে সমস্ত কিছুর মেনটেন করা। তার যে একটা হেলদি হিউম্যান হতে গেলে তার যে নিউট্রিয়েন্ট দরকার হয়, তার কতটা কার্বোহাইড্রেট, কতটা প্রোটিন, কতটা ফ্যাট, যা দরকার প্রতিটা মাপে করে তা ওই সমস্ত ভলেন্টিয়ারকে দেওয়া হয়। এবং যারা এই ভলেন্টিয়ার হিসেবে কাজ করে, অত দেখা গেলো ক্লিনিক্যাল ট্রায়াল পারফর্ম করতে কোনো ড্রাগের এফেক্টের জন্যে যদি কোনো ভলেন্টিয়ার মারা যায়, হতে পারে ইন কেস, তো তার আগে থেকে তাদেরকে সাইন করে নেওয়া হয় যে সে নিজের ইচ্ছাতে এসেছে এখানে। এবং যদিও কোম্পানি এরকম কেস আসলে, যে কোম্পানি এদের ক্লিনিক্যাল ট্রায়াল করছে, যে মেডিসিন কোম্পানি, তারা ফ্যামিলিকে কিছু ডোনেশান দেয়। তো এরকম বিভিন্ন পদ্ধতি আছে যেগুলোকে ক্লিনিক্যাল ট্রায়ালের আন্ডারে রাখা হয়। একটা ইম্পর্ট্যান্ট টপিক, আমরা এই প্রতিটা ফেজকে ডিসকাস করব ক্লিনিক্যাল ট্রায়াল। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে নিউ ড্রাগ। যখনই একটা নিউ ড্রাগ, কোনো নিউ ড্রাগ বা কোনো নিউ মলিকুল, কোনো নিউ ড্রাগ বা নিউ মলিকুল মার্কেটে আসবে,
সেই নিউ ড্রাগ বা নিউ মলিকিউলটার উপর কী করা হবে, প্রি ক্লিনিক্যাল স্টাডি। প্রি ক্লিনিক্যাল স্টাডি বলতে সেটাকে অ্যানিম্যালের উপর প্রথমে টেস্ট করা হয়। অ্যানিম্যাল, বিভিন্ন অ্যানিম্যাল ইউজ করা হয়, ডগ থেকে শুরু করে স্মল স্মল অ্যানিম্যাল, ডগ ইউজ করা হয়, ক্যাট ইউজ করা হয় থাকে, র্যাবিট ইউজ করা হয় থাকে, এই সমস্ত জিনিসকে ইউজ করা হয়ে থাকে, র্যাট ইউজ করা হয়ে থাকে। তো অ্যানিম্যালের উপরে স্টাডি করা হয় এবং এই স্টাডিটাকে কি বলা হয়, প্রি ক্লিনিক্যাল স্টাডি। কী স্টাডি বলা হয়, প্রি ক্লিনিক্যাল স্টাডি। প্রি ক্লিনিক্যাল স্টাডি। এবং এই প্রি ক্লিনিক্যাল স্টাডি অ্যানিম্যালের উপর পারফর্ম করতে গেলে অ্যাপ্রুভাল নিতে হয়। কোথা থেকে অ্যাপ্রুভাল নিতে হয়, সিপিসিএসইএ। সিপিসিএসইএ আমরা ল্যাবে পারফর্ম করার সময় লিখেছি ল্যাবরেটরি খাতায় যে সিপিসিএসএ। এর কি লাগে, অ্যাপ্রুভাল লাগে, অ্যাপ্রুভাল লাগে। তো এর ফুল ফর্ম কি, কমিটি ফর দ্য পারপাস অফ কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ এক্সপেরিমেন্টাল অন অ্যানিম্যাল। কমিটি ফর দ্য পারপাস অফ কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ এক্সপেরিমেন্টাল অন অ্যানিম্যাল। অ্যানিম্যালের ওপর এক্সপেরিমেন্ট করার জন্য একটা কমিটি আছে, যেটা একটা স্ট্যাচুটারি কমিটি। আমরা পড়েছি যে অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্ট 1960। তো সেই অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টের আন্ডারে পড়ে এই সিপিসিএসি। তো তার অ্যাপ্রুভাল লাগে। কিসের জন্য অ্যাপ্রুভাল লাগে, এই প্রি ক্লিনিক্যাল স্টাডি পারফর্ম করতে গেলে অ্যানিম্যালের উপর। যখনই অ্যাপ্রুভাল পেয়ে যাব প্রি ক্লিনিক্যাল স্টাডি করার জন্য, পারফর্ম করব, দেন আমরা INDA এর অ্যাপ্রুভাল লাগবে। INDতে অ্যাপ্লাই করতে হবে। IND বলতে ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ অ্যাপ্রুভাল। ফুল ফর্ম জিজ্ঞেস করে, ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ অ্যাপ্রুভাল। ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ অ্যাপ্রুভাল এখানে অ্যাপ্লাই করতে হবে INDA। কেন অ্যাপ্লাই করতে হবে, ফর অ্যাপ্রুভাল অফ ক্লিনিক্যাল ট্রায়াল অন হিউম্যান। অ্যানিম্যালের জন্য যেমন আমরা সিপিসিএসিতে অ্যাপ্রুভাল চাইছে, সেরকম অ্যানিম্যালের উপরও আবার ক্লিনিক্যাল স্টাডি করতে গেলে INDA-তে অ্যাপ্লাই করতে হবে, ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ অ্যাপ্রুভাল। যখনই INDA থেকে অ্যাপ্রুভাল আসবে, তারপরেই আমরা পারফর্ম করব কি কি, ফেজ 0, যেটাকে ধরা হয় না কিন্তু ফেজ 0 বলে একটা ফেজ আছে, ফেজ 1, তারপরে ফেজ 2, তারপরে কি ফেজ 3। এবং ফেজ 3 পারফর্ম করার পরে আমরা কোথায় অ্যাপ্রুভ করব, NDA-তে অ্যাপ্লাই করব, অ্যাপ্লিকেশান NDA নিউ ড্রাগ অ্যাপ্রুভাল। এটা ইনভেস্টিগেশন আর নিউ ড্রাগ অ্যাপ্রুভাল, এখানে NDA বলে নিউ ড্রাগ অ্যাপ্রুভাল। নিউ ড্রাগ অ্যাপ্রুভাল, নিউ ড্রাগ অ্যাপ্রুভাল এখানে কি করব, আমরা এখানে অ্যাপ্লাই করব। এখান থেকে যদি আমরা অ্যাপ্রুভাল পাই, তারপর আমরা ফেজ 4 যাব। তাহলে NDA কিসের জন্য অ্যাপ্লাই করা হয়, নিউ ড্রাগ অ্যাপ্রুভাল, যাতে আমরা প্রোডাক্টটাকে মার্কেটে ছাড়তে পারি। প্রোডাক্টটা মার্কেটে ছাড়ার জন্যে, মার্কেট লাইসেন্স পাওয়ার জন্যে আমাদেরকে NDA অ্যাপ্লাই করতে হয়। এবং যখনই NDA অ্যাপ্লাই পেয়ে যায়, তখনই আমরা ফেজ 4 করি, যেখানে বলা হয় পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স, যেখানে একটা লার্জ পপুলেশনের উপর স্টাডি করা হয়, লার্জ পপুলেশনের উপর। ক্লিয়ার? তো আর এই সমস্ত স্টেপগুলো দেখতে পাচ্ছি আমরা, এই সমস্ত স্টেপগুলো কিন্তু
পারফর্ম হয়ে থাকে ল্যাবরেটরিতে, কিন্তু ফেজ 4 কিন্তু ল্যাবরেটরিতে পারফর্ম করা হয় না। কোথায় পারফর্ম করা হয়? এটা মার্কেটে। তো এখানে কোনো এথিক্যাল ক্লিয়ারেন্সের কোনো রকম রিকোয়ারমেন্ট হয় না। পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করে হুইচ ফেজ অফ ক্লিনিক্যাল ট্রায়াল ডাজ নট রিকোয়ার এনি এথিক্যাল ক্লিয়ারেন্স। এথিক্যাল ক্লিয়ারেন্স যেমন আমরা আইএনডি অ্যাপ্লাই করছি, অ্যানিম্যালের সিপিএস, এরকম নানা রকম অ্যাপ্লাই যাচ্ছে, কিন্তু ফেজ 4-এর জন্য কোনো রকম এথিক্যাল ক্লিয়ারেন্সের রিকোয়ারমেন্ট হয় না। ইম্পর্টেন্ট এমসিকিউ। এরপর আমরা এই ফেজগুলো সম্পর্কে ডিটেলসে স্টাডি করব। এই ক্লিনিক্যাল ট্রায়াল যেটা আমরা বললাম ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 এবং ফেজ 0, এই 4টে ফেজে ডিভাইডেড। তো ফেজ 0কে কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজের আন্ডারে রাখা হয় না। মেনলি ফেজ হচ্ছে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। যদি এক্সামে জিজ্ঞাসা করে যে ক্লিনিক্যাল ট্রায়ালের কটা ফেজ আছে, তো 4টে করবে অ্যান্সার। যদি অপশানে 5টা থাকে, অপশান আমরা ঠিক করব 4টে। ক্লিনিক্যাল ট্রায়ালের 4টে ফেজ আছে। ফেজ 0কে কনসিডার করা হয় না ক্লিনিক্যাল ট্রায়াল পারফর্ম করার জন্য। আচ্ছা, ফেজ 0কে কী বলেছে? যার অ্যানাদার নেম, এই অ্যানাদার নেমগুলো বারবার বলেছি, মনে রাখতে হবে। অলসো নোন অ্যাজ মাইক্রো ডোজিং স্টাডি, যেখানে 1/10 ডোজ, লেস দেন 1/10 ডোজ নিয়ে স্টাডি করা হয়, ওইখানে বলা হয় মাইক্রো ডোজিং স্টাডি। ইম্পর্টেন্ট, যেখানে কত ডোজ নেয়? 100, যে ডোজ আছে অ্যাকচুয়াল ডোজ তার 100 ভাগের 1 ভাগ ডোজকে নিয়ে মাইক্রো ডোজিং স্টাডি করা হয়। কত হিউম্যান লাগে? অবজেক্ট 10 to 15 হেলদি হিউম্যান, কোনো পেশেন্ট নয়, হেলদি হিউম্যানের কী হয়? রিকোয়ারমেন্ট হয়। কিসের জন্যে? অবজেক্টিভ কি এর? টু এক্সপ্লোর ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ফার্মাকোডাইনামিক স্টাডি। ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক স্টাডি করার জন্যে, ফার্মাকোকাইনেটিক্স বলতে কি? অ্যাবজর্পশান, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, তার এক্সক্রিটেশন, ডাইনামিক্স, তার অ্যাকশানটা কী হতে পারে, কোনো রিসেপ্টর বাইন্ড হবে, এই সমস্ত জিনিস নিয়ে স্টাডি করার জন্যে ফেজ 0, যার অ্যানাদার নেম কি? মাইক্রো ডোজিং, যেখানে কত ডোজ নেওয়া হয়? 1/100 ডোজ, মানে যে অ্যাকচুয়াল যেটা ডোজ হওয়ার কথা তার 100 ভাগের 1 ভাগেরও কম ডোজ নিয়ে এই স্টাডিটা পারফর্ম করা হয়। তো ফেজ 0-র পরে আসে ফেজ 1, যার অ্যানাদার নেম কি? হিউম্যান ফার্মাকোলজি অ্যান্ড সেফটি। ইম্পর্টেন্ট, বারবার বলছি, সমস্ত অ্যানাদার নেমগুলো মারা গেছে। ফেজ 1-এর অ্যানাদার নেম কি? হিউম্যান ফার্মাকোলজি অ্যান্ড সেফটি। হিউম্যান ফার্মাকোলজি অ্যান্ড সেফটি, যেখানে অবজেক্ট, যেখানেও হেলদি ভলেন্টিয়ার নেওয়া হয় 20 to 80 হিউম্যান হেলদি ভলেন্টিয়ার। কত নাম্বার? এই কোশ্চেনটা কিন্তু বারবার দেখা যায়। 20 থেকে 80 হেলদি ভলেন্টিয়ার নেওয়া হয় ফেজ 1-এ ক্লিনিক্যাল ট্রায়াল পারফর্ম করার জন্য, যার অ্যানাদার নেম হিউম্যান ফার্মাকোলজি অ্যান্ড সেফটি। এর অবজেক্টিভ কি? টু ডিটারমাইন সেফটি অ্যান্ড টলারেবিলিটি। কী ডিটারমাইন করা হয় এখানে? সেফটি, ড্রাগটা কতটা সেফ, ড্রাগটা সেফটি মানে ড্রাগটা কতটা সেফ সেইটা, এবং এখানে ম্যাক্সিমাম টলারেবল ডোজ, কতটা তার ম্যাক্সিমাম টলারেবল ডোজ হতে পারে, কতটা পর্যন্ত সে নিলে কোনো রকম অ্যাডভার্স এফেক্ট বা এই সমস্ত জিনিস কম দেখা দেবে, এইটা স্টাডি করার জন্যে ফেজ 1। তাহলে ফেজ 1-এ কি? হিউম্যান ফার্মাকোলজি অ্যান্ড সেফটি, যেখানে 20 to 80 হেলদি ভলেন্টিয়ার নিয়ে পারফর্ম করা হয়, যেখানে কি অবজেক্ট আছে এর অবজেক্ট হচ্ছে সেফটি ডিটারমাইন করা, আর তার টলারেবল ডোজ কত ম্যাক্সিমাম সেটা ডিটারমাইন করা। ভলেন্টিয়ার কি? হেলদি ভলেন্টিয়ার। কিন্তু ফেজ 3, যার নাম থেরাপিউটিক এক্সপ্লোরেশন অ্যান্ড ডোজ রেঞ্জেস, সেখানে কিন্তু পেশেন্ট নেওয়া হয়। এখানে কিন্তু পেশেন্ট নেওয়া হয় 100 থেকে 500 পেশেন্ট নেওয়া হয়। তো
তো কোশ্চেন আসে যে ফেজ 1 আর ফেজ 2 একসাথেই পারফর্ম করা হয় কোন টাইপের ড্রাগের ক্ষেত্রে? অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্ষেত্রে ফেজ 1 আর ফেজ 2 একই সাথে কম্বাইনলি পারফর্ম করা হয়। কারণ এখানে অ্যান্টি ক্যান্সার ড্রাগে যেমন আমরা দেখতে পাচ্ছি ফেজ 1-এ হেলদি ভলেন্টিয়ার নেওয়া হয়, অ্যান্টি ক্যান্সার ড্রাগের ফেজ 1-এ পেশেন্ট নেওয়া হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে ফেজ 2 যার অ্যানাদার নেম কি? থেরাপিউটিক এক্সপ্লোরেশন অ্যান্ড ডোজ রেঞ্জিং। থেরাপিউটিক এক্সপ্লোরেশন অ্যান্ড ডোজ রেঞ্জিং, এখানে কতটা ডোজ দেওয়া যেতে পারে সেইটা স্টাডি করা হয়। এখানে 100 থেকে 500 পেশেন্ট নেওয়া হয় টু ডিটারমাইন থেরাপিউটিক এফিকেসি অ্যান্ড ডোজ রেঞ্জিং। তার যে এফেক্টিভনেস কতটা, কী এফেক্ট শো করছে ড্রাগটা, সেই এফেক্টিভনেস থেরাপিউটিক, যদিও আদার্স নয়, থেরাপিউটিক মানে কি মেডিসিনাল এফেক্ট, আদার্স অ্যাডভার্স এফেক্ট নয়, থেরাপিউটিক এফেক্ট, এবং কতটা ডোজ তার রেঞ্জ হতে পারে। যেমন আমরা দেখেছি প্যারাসিটামলে 250, 500, 650, 1000 এরকম হয়ে থাকে। তো ডোজ রেঞ্জ কী কী হতে পারে সেটা স্টাডি করার জন্যে ফেজ 3 পারফর্ম করা হয়। এরপর ফেজ 2, এরপর আসছে ফেজ 3, যার অ্যানাদার নেম কি? যার অ্যানাদার নেম হচ্ছে থেরাপিউটিক কনফার্মেশন অ্যান্ড কম্প্যারিজন। থেরাপিউটিক কনফার্মেশন অ্যান্ড কম্প্যারিজন, যার অ্যানাদার নেম, যেখানে 500 থেকে 3000 পেশেন্ট নেয়, 500 থেকে 3000 পেশেন্ট, কিন্তু অবজেক্ট হেলদি ভলেন্টিয়ার কেবলমাত্র ফেজ 1-এ আর ফেজ 2-এ। অবজেক্ট কি? কনফার্ম সেফটি, এফিকেসি, টলারেবল ইন লার্জ নাম্বার। আচ্ছা, ফেজ 2-এ কী করা হয়, যে পেশেন্ট দেখতে পাচ্ছি 100 থেকে 500 পেশেন্ট, এই পেশেন্টগুলো কিন্তু হোমোজেনিয়াস পেশেন্ট হয়ে থাকে। হোমোজিনিয়াস পেশেন্ট মানে কি? একটা নির্দিষ্ট হয়তো কোম্পানি, যেখানে ধরো কোম্পানিটা ব্যাঙ্গালোরের কোম্পানি, তো ব্যাঙ্গালোরের সারাউন্ডিংয়ে কিছু পেশেন্টকে ওরা কালেক্ট করে নেয়। হোমোজিনিয়াস মানে একই লোকেশন নিলে কী হবে, সেখানকার তাদের টলারেবিলিটি হয় না। যেমন আমাদের এখানে ইন্ডিয়াতে যেমন আমাদের নেচার, আফ্রিকা গেলে তাদের আরও বেশি তারা শক্তিশালী, তো হয় না? সেরকমই একটা হোমোজিনিয়াস পেশেন্টের উপর যেহেতু স্টাডি করা হয়, তো কিছু ফল্টও দেখা যেতে পারে। সেই ড্রাগটা হয়তো অন্য কোথাও গেলে নষ্ট হয়ে যেতে পারে। যদি ঠান্ডা এলাকায় যায়, যদি আমি দার্জিলিংয়ে এখন যে পারফর্ম করি, হয়তো নাও অ্যাকশান শো করতে পারে। তো এই জাতীয় জিজ্ঞাসা চিহ্নগুলোকে, যেগুলো আমরা কোশ্চেন আসতে পারে, যে অন্য এলাকায় কি ড্রাগটা পারফর্ম করবে অন্য এলাকার মানুষের সাথে? এই ড্রাগটা তো আমাদের ব্যাঙ্গালোরে কাজ করছে, এই ড্রাগটা কি আফ্রিকাতে যে কাজ করতে পারবে? এই ড্রাগটা কি আমেরিকায় যে কাজ করতে পারবে? এই ড্রাগটা কি রাশিয়া, এই ড্রাগটা কি আমাদের আদার্স যে কোনো দেশ যে কাজ করতে পারবে? তো সেইটাকে ডিটারমাইন করার জন্যে ফেজ 3-তে এসে কী হয়, এখানে হেটারোজেনিয়াস বা মাল্টিসেন্ট্রিক রিজিয়ন বলতে পারো, মাল্টিসেন্ট্রিক রিজিয়ন বা হেটারোজেনিক রিজিয়ন। হেটারোজেনিক রিজিয়নে কী করা হয়, পারফর্ম করা হয়। ওখানে এখানে লেখা আছে দেখো, লার্জ নাম্বার অফ পপুলেশন, আদার্স, তার টলারেবিলিটি, একই জিনিস দেখা হয়, কিন্তু সেটা একটু অসংখ্য অন্যান্য জিওগ্রাফিক্যাল লোকেশান থেকে পেশেন্ট এনে। এবং এই কি বললাম, ফেজ 3 পারফর্ম করার পরে এনডিএ অ্যাপ্লাই করা হয়। এনডিএ বলতে নিউ ড্রাগে অ্যাপ্লাই করা, সাবমিট করায় নিউ ড্রাগ, সেখান থেকে যদি লাইসেন্স আসে। কেন এনডিএ অ্যাপ্লাই করায়? মার্কেটিং করার জন্য, ড্রাগকে ট্র্যাক করার জন্যে। তো সেখান থেকে অ্যাপ্রুভাল আসার পরে ড্রাগটাকে মার্কেটিংয়ে ছেড়ে দেওয়া হয়, এবং এই মার্কেটিংয়ে ছেড়ে দেওয়ার পর ড্রাগের যে ক্লিনিক্যাল ট্রায়াল হয়,
মার্কেটিং হয়ে গেল মানে ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধ হয়ে গেল এটা নয়, মার্কেটিংয়ে ড্রাগটাকে ছেড়ে দেওয়ার পরও ড্রাগের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের যে স্টেপ সেগুলো চলতে থাকে। কোন স্টেপ চলতে থাকে? ফেজ 4, যেটাকে ওই কারণে বলা হয় পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স, যাকে পিভিউ বলা হয়, ফার্মাকোভিজিলেন্স, যেটা একটা ডিমান্ডিং জব। সেখানে এটাই করা হয়, পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স করা হয়। লার্জার নম্বর অফ পপুলেশন, এখানে তো কোনো আর পপুলেশনের নাম্বারকে গোনাও সম্ভব নয়। মার্কেটিংয়ে চলে এসেছে মানে হিউজ পপুলেশন, মার্কেটিং অ্যাক্সেস সবাই নিতে পারে, তো সমস্ত পপুলেশনের উপরই এখানে স্টাডি করা হতে থাকে। কারণ এখানে যখন হয় কোনো ড্রাগ যখন এই পোস্ট মার্কেটিংয়ে থাকে, তো ওই ড্রাগের এই ফিভির কাজ কি, তারা বিভিন্ন অর্গানাইজেশান আছে, বিভিন্ন কোম্পানি, তারা বিভিন্ন এমপ্লয় রেখেছে, তারা বিভিন্ন ডক্টরকে, স্পেশালিস্টকে বলবে তাদের মেডিসিন সম্পর্কে, এবং তারা বলবে এই মেডিসিনটা প্রেসক্রাইব যখন আপনি করছেন কোনো পেশেন্টকে, অবশ্যই পেশেন্টের ইনফরমেশানটা আপনাকে কালেক্ট করতে হবে এবং সেগুলো আমাকে সাবমিট করতে হবে, এবং তার জন্য অবশ্যই কিছু কমিশন এই সমস্ত জিনিসের ব্যাপার তো থাকবেই। কারণ আলটিমেটলি ডাক্তারই প্রেসক্রাইব করবে, নাহলে পেশেন্ট একটা নতুন ড্রাগ এসছে, পেশেন্ট তো দেখতে পেয়ে গেল না নতুন ড্রাগ এসছে, কিনে নিয়ে চলে আসি। যেমন নতুন একটা ড্রেস যদি মার্কেটিংয়ে আসে, আমরা তো নিজে দিকে চলে গেলাম, এই ড্রেসটা উঠেছে বা এই স্মার্ট ওয়াচ, এই মোবাইলটা নতুন এখন মার্কেটিংয়ে এসছে, কিনে নিই। কিন্তু মেডিসিনের ক্ষেত্রে তো এরকম হবে না, নতুন মেডিসিন এসছে, পেশেন্ট যায় একটা নতুন এসছে, নতুনটা একবার খেয়ে দেখি, এরকম তো হয় না। যতক্ষণ না ডাক্তারের অ্যাপ্রুভাল আসে, ডাক্তারের প্রেসক্রিপশান আসে, ততক্ষণ সেই ড্রাগটা পেশেন্ট নেবে না। তো ডাক্তারকে তোমাকে ইনফ্লুয়েন্স করতে হবে, তো তার জন্যে বিভিন্ন কর্মী রাখা হয়, বিভিন্ন এমপ্লয় থাকে, কমিশন তারা পায়। তো ডাক্তারের কাজ হচ্ছে পেশেন্টকে যখন ওই মেডিসিনটা দেবে, সেই পেশেন্টকে বলে দেবে এই মেডিসিনটা আপনাকে দেওয়ার পর আপনি কোনো অসুবিধা হলে এনি স্মলার টু স্মলার যদি কোনো প্রবলেম হয় আপনার থেকে কাইন্ডলি শেয়ার করবেন। কিন্তু তাকে বলা চলবে না যেটা নতুন মার্কেটিংয়ে চলছে, পেশেন্টকে বলে দেওয়া চলবে না যে এই ড্রাগটা নতুন মার্কেটিংয়ে এসছে, আপনার উপর স্টাডি করছি আমার। পেশেন্ট তো নেবে না, সে তো মারপিট লেগে যাবে, ঝামেলা লেগে যাবে, ইন্ডিয়া এটা বাইরের দেশ নয়। তো পেশেন্টকে এইসব ডিটেলস কিছু বলা হবে না, পেশেন্টকে যদি লজিক্যালি ব্যাপার এটা, পেশেন্টকে জাস্ট এইটুকুনি বলে দেওয়া হবে যে আপনার উপর কিছু অসুবিধা হলে বলবে, জাস্ট ওটা কালেক্ট করে ডাক্তারকে দিলে ডাক্তার সেগুলো নোট করবে, নোট করার পর সেগুলো তারা রেসপেক্টিভ অর্গানাইজেশনের হ্যান্ডওভার করে দেবে, যেটা পিভিরই কাজ, তারা ডাটা শিট তৈরি করবে। এবং এখানে যেই অবজেক্টটা মেন, সেখানে হচ্ছে খুবই রেয়ার আর সিরিয়াস লং টার্ম অ্যাডভার্স এফেক্টসে স্টাডি করা হয়। তাহলে ফেজ 4 কী হয়, কোনো সিরিয়াস, রেয়ার এবং লং টার্ম অ্যাডভার্স এফেক্টস, নজিয়া, কারণ নজিয়া ভমিটিং হচ্ছে পেশেন্টের, সে রিপোর্ট করলো, সেইটা স্টাডি করে দেওয়া হবে, সেটাকে পাঠিয়ে দেওয়া হবে। ড্রাগটা এই নজিয়া ভমিটিংয়ের জন্য, হেডেকের জন্য মার্কেট থেকে তুলে নেওয়া হবে, এটা নয়। কোনো লং টার্ম যদি অ্যাডভার্স এফেক্ট দেখা যায় বা কোনো সিরিয়াস টাইপের অ্যাডভার্স এফেক্ট দেখা যায়, তাহলে তুলে নেওয়া হবে। তাহলে কী হবে? তাহলে তুলে নেওয়া হবে। এবং সেটা একদিনের কাজ নয়, এই ফেজ 4 ড্রাগ কয়েক বছর অবধি থাকতে পারে, যে কোনো মুহূর্তে ড্রাগকে তুলে নেওয়া হতে পারে মার্কেট থেকে। তো বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রতিটা স্টেপ, যেখানে আমরা যেমন স্টেপ সম্পর্কে ডেসক্রাইব করলাম, কোন স্টেপে কী করা হয়, কিসের অ্যাপ্রুভাল দরকার পড়ে, এভরিথিং আমরা ডেসক্রাইব করলাম। আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে। এখানে এরপর আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিই। আচ্ছা, চলো কোশ্চেন প্র্যাকটিস করা যাক তাহলে। হোয়েন ইজ এ নিউ ড্রাগ অ্যাপ্লিকেশান NDA মেড? অপশানে কী রয়েছে? ওয়ান্স এ অ্যানিম্যাল স্টাডিজ আর ডান, ড্রাগ ইজ ডিক্লেয়ার সেফ ইন অ্যানিম্যাল। ওয়ান্স দ্য অ্যানিম্যাল স্টাডিজ আর ডান, ড্রাগ ইজ ডিক্লেয়ার সেফ, এফেক্টিভনেস অন অ্যানিম্যাল স্টাডিজ, আফটার দ্য ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল অ্যান্ড আফটার দ্য ফেজ 4 ক্লিনিক্যাল ট্রায়াল। কী হবে? ফেজ 3 এইমাত্র বললাম। ফেজ 1-এর জন্যে অ্যানিম্যাল স্টাডির জন্য প্রি ক্লিনিক্যাল স্টাডি, যেখানে CPCSA, কমিটি ফর দ্য পারপাস অফ কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ এক্সপেরিমেন্টাল অ্যানিম্যাল, যেটা ফলো করে একটা স্ট্যাচুটারি বডি, অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্ট 1960 আন্ডারে পড়ে। এবং সেখান থেকে অ্যাপ্রুভাল নেওয়া মানে অ্যানিম্যালের উপর স্টাডি করবো, এবং অ্যানিম্যালের স্টাডিতে যদি কোনো রকম কোনো প্রবলেম না আসে, তাহলে আমরা ক্লিনিক্যাল স্টাডি পারফর্ম করবো হিউম্যানের উপর। তার জন্যে INDA লাগে। তার জন্য কিসের অ্যাপ্রুভাল লাগে? ইন্ডিয়া লিখে দিলাম, INDA লাগে, ইনভেস্টিগেশন আর নিউ ড্রাগ অ্যাপ্রুভাল।
যেটা ফেজ 0 বা ফেজ 1-এর আগে নেওয়া হয়। যাই বলো, ফেজ 0-কে অনেক সময় কনসিডার করা হয় না, বারবার বলছি। তো এখানে অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, to monitor the safety of new drug under actual condition of use in large number of patients has been classified as dash clinical trials. লার্জ নাম্বার অফ পেশেন্টের সংখ্যা এখানে মেনশনই করা হয় না, তাহলে পোস্ট মার্কেটিং করে দেবো। অপশান সি পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স বা পেজ 4 যাকে বলা হয়, ফার্মাকোভিজিলেন্স, যেখানে রেয়ার এবং লং টার্ম কোনো অ্যাডভার্স এফেক্টের জন্য দরকার। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবার বলছি, ফেজ 4 ক্লিনিক্যাল ট্রায়ালে ডু নট রিকোয়ার্ড এনি টাইপ অফ ethical clearance. Ethical clearance এখানে কি হয়, ডাজ নট রিকোয়ার্ড। এথিক্যাল ক্লিয়ারেন্স ডাজ নট রিকোয়ার্ড। নেক্সট কোশ্চেন, দ্য নাম্বার অফ সাবজেক্ট রিকোয়ার্ড ইন ফেজ 1। ফেজ 1 যাকে অ্যানাদার নেম কি, হিউম্যান ফার্মাকোলজি অ্যান্ড সেফটি। ফেজ 0 ফেজ 0 হচ্ছে আমাদের মাইক্রোস ডোজিং। ফেজ 2 থেরাপিউটিক এক্সপ্লোরেশন অ্যান্ড ডোজ রেঞ্জিং। ফেজ 3 থেরাপিউটিক কনফার্মেশন অ্যান্ড কম্প্রিহেনশন। এখানে আমাদের বলছে ফেজ 1 যেখানে 20 to 80, এখানে 80 অপশানে 100 অপশান আছে, তো আমরা অপশান এ কে মার্ক করব, যেখানে কি এগুলো হেলদি হিউম্যান, কিন্তু হেলদি হিউম্যান ফেজ 0 ফেজ 1-এ, তাই তো, যেখানে সেফটি ম্যাক্সিমাম টলারেবিলিটি হয়। আর ফেজ 1 ফেজ 2 দুটোর ক্ষেত্রে কমন হয়ে থাকে কোন ড্রাগের ক্ষেত্রে, অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্ষেত্রে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, ফেজ 0 স্টাডিজ মিন। ফেজ 0 ইন ভিট্রো স্টাডিজ, পার্ট অফ ফেজ 1 স্টাডিজ অফ ক্লিনিক্যাল ট্রায়াল, ফার্স্ট ইন হিউম্যান মাইক্রোডোজিং। দেখতে পেয়ে গেলাম মাইক্রোডোজিং বলা হয়, অপশান সি। বারবার বলেছি, আদার্স নেম মনে রাখতে হবে। ফেজ 0 একে বলা হয় মাইক্রোডোজিং। ইন ভিট্রো আর ইন ভিভো। ইন ভিট্রো মানে বাইরে, যেটা অ্যানিমালের উপর করা হয়। অ্যানিমালের উপর কী স্টাডি করা হয়, প্রি ক্লিনিক্যাল স্টাডি করা হয়, তাই তো। আর ফেজ 0-কে বলা হয় মাইক্রোডোজিং, যেখানে কী করা হয়, অ্যাকচুয়াল ডোজের 100 ভাগের 1 ভাগ ডোজ নেই, তার থেকেও কম ডোজ নিয়ে স্টাডি করা হয়, এক্সপ্লোর ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স প্যারামিটার। নেক্সট, geriatric population should be included in the following phase of clinical test. geriatrical population বলতেই ওইটাই বোঝায় যেটা মাল্টিসেন্ট্রিক পপুলেশন। মাল্টিসেন্ট্রিক পপুলেশন বা হেটারোজেনিক পপুলেশন। হেটারোজেনিক পপুলেশন, এদের উপর স্টাডি করায় কোন, ফেজ 3-তে। ফেজ 3 যেখানে 500 থেকে 3000 পেশেন্টের উপর স্টাডি করা হয়। আর ফেজ 2-এ স্টাডি করা হয় 100 থেকে 500। এখানেও পেশেন্ট, এখানেও পেশেন্ট। ফেজ 2-এর নাম বললাম থেরাপিউটিক এক্সপ্লোরেশন ডোজ চেঞ্জিং, ফেজ 3-র নাম হচ্ছে কি থেরাপিউটিক কনফার্মেশন। আর এই দুটো কমন হয়ে থাকে, এই কিন্তু পার্থক্য কি, ফেজ 2টা করা হয় হোমোজেনাস পপুলেশনে, কিন্তু ফেজ 3 জেনেটিক পপুলেশন, লার্জ নাম্বার অফ পপুলেশন, মাল্টিসেন্ট্রিক পপুলেশন, ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল পপুলেশনের উপর স্টাডি করা হয়। নেক্সট, ক্লিনিক্যাল ট্রায়াল ফর নিউ ড্রাগ আর কন্ডাক্টেড ইন 5 phases, 4 phases, 3 phases, 2 phases। কটা ফেজ করে বলেছিলাম, 4 phases। স্ট্যান্ডার্ড অ্যান্সার সব জায়গাতে কিন্তু 4 পেজ দেওয়া হয়েছে, বিভিন্ন এক্সামে, এমনকি ডিআই এক্সামে অবধি 4 পেজ দেওয়া হয়েছে। তো আমরা 4 পেজ ক্যালকুলেট করবো, 0টাকে এরা ফেজের আন্ডারে ইনক্লুড করে না। আচ্ছা,
এই ছিল আমাদের পুরো ক্লিনিক্যাল স্টাইল, তার আমরা কমপ্লিট থিওরি এবং কিছু এমসিকিউও প্র্যাকটিস করে নিলাম। আই হোপ তোমাদের এভরিথিং অ্যাবাউট ক্লিনিক্যাল ট্রায়াল তোমাদের অসুবিধা কিছু আর থাকবে না। এখান থেকে আমরা যা যা কোশ্চেন আসতে পারে, যা যা টপিক এখান থেকে ইম্পর্টেন্ট, যা যা ডিসকাস করা প্রয়োজন, সমস্ত কিছু উইথ হাইলাইট ফরম্যাট, প্রপার ডেসক্রাইব এবং আমরা প্রেজেন্টেশন ফর্মে তোমাদের কাছে তুলে ধরলাম। আই হোপ ভিডিও ভালো লেগেছে, এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি, ততক্ষণ বাই।